প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের নিবেদন এবং হিমু চতুর্থ পর্ব। শুনতে থাকুন উপন্যাস এবং হিমু চতুর্থ পর্ব। গুলশান এলাকার সবচেয়ে বড়, সবচেয়ে কুৎসিত বাড়িটা রেশমা খালার। খালু সাহেব গনি মিয়ার সিক্সথ সেন্স ছিল অকল্পনীয়। তিনি সস্তা গন্ডার সময়ে গুলশানে 2 বিঘা জমি কিনে ফেলে রেখেছিলেন। তাঁর বেকুবির উদাহরণ হিসেবে তখন এই ঘটনার উল্লেখ করা হতো। যার সঙ্গেই দেখা হতো রেশমা খালা বলতেন, বেকুবটার কাণ্ড শুনেছ? জঙ্গল কিনে বসে আছে। খালু সাহেবের চেহারা বেকুবের মতোই ছিল। অন্যের কথা শোনার সময় আপনা আপনি মুখ হাঁ হয়ে যেত। ব্যবসা বিষয়ে যেসব কথা বলতেন সবই হাস্যকর বলে মনে হতো। যে বছর দেশে পেঁয়াজের প্রচুর ফলন হলো এবং পেঁয়াজের দাম পড়ে গেল, সে বছরই তিনি পেঁয়াজের ব্যবসায় চলে এলেন। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার জন্য এলসি খুললেন। অন্য ব্যবসায়ীরা হাসল। হাসারই কথা। রেশমা খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তুমি নাকি বেকুবের মতো পেঁয়াজের ব্যবসায় নামছ? যত দিন যাচ্ছে তোমার বুদ্ধি শুদ্ধি তো ততই চলে যাচ্ছে। আগে মাঝে মধ্যে হাঁ করে থাকতে, এখন দেখি সারাক্ষণই হাঁ করে থাকো। পেঁয়াজের ব্যবসার এই বুদ্ধি তোমাকে কে দিল? কেউ দেয় নাই, নিজেরই বুদ্ধি। পেঁয়াজের ফলন খুব বেশি হয়েছে তো চাষি ভালো দাম পায় নাই। এজন্য আগামী বছর পেঁয়াজের চাষ হবে কম। পেঁয়াজের দাম হবে আকাশ ছোঁয়া। তোমার মাথা, দেখো না কি হয়। গনি সাহেব যা বললেন তাই হলো। পরের বছর পেঁয়াজ দেশে প্রায় হলোই না। রেশমা খালা হতভম্ব। তিনি বলে বেড়াতে লাগলেন, বেকুব মানুষ তো, বেকুব মানুষের উপর আল্লাহর রহমত থাকে। যে ব্যবসায়ী করে 2 হাতে টাকা আনে, টাকা ব্যাংকে রাখার জায়গা নেই, এমন অবস্থা। রেশমা খালার আফসোসের সীমা নেই। বেকুব স্বামী টাকা রোজগার করাই শিখেছে, খরচ করা শেখেনি। তিনি আফসোসের সঙ্গে বলেন, টাকা খরচ করতে তো বুদ্ধি লাগে। বুদ্ধি কোথায় যে খরচ করবে? খালি জমাবে। গনি সাহেব মাছ গোশত একসঙ্গে খান না। ছোটবেলায় তাঁর মা বলেছেন, মাছ গোশত একসঙ্গে খেলে পেটের গণ্ডগোল হয়। সেটাই মাথায় রয়ে গেছে। গাড়িতে চড়তে পারেন না, বেবি ট্যাক্সিতেও না। পেট্রোলের গন্ধ সহ্য হয় না, বমি হয়ে যায়। লোকজনের গাড়ি থাকে, গনি সাহেবের আছে রিকশা। সেই রিকশার সামনে পেছনে ইংরেজিতে লেখা প্রাইভেট। সেই রিকশায় কোথাও যেতে হলে রেশমা খালার মাথা কাটা যায়। সাধারণ রিকশায় চড়া যায়, কিন্তু প্রাইভেট লেখা রিকশায় কি চড়া যায়? লোকজন কেমন কেমন চোখে তাকায়। শেষ পর্যন্ত অবশ্য রেশমা খালা গাড়ি কিনলেন। খালু সাহেব নাকে অডিকলন ভেজানো রুমাল চাপা দিয়ে কয়েকবার সেই গাড়িতে চড়লেনও। তারপর আবার ফিরে গেলেন প্রাইভেট রিকশায়। তাতে তাঁর ব্যবসা বাণিজ্যের কোনো অসুবিধা হলো না। ব্যবসা বাণিজ্য হু হু করে বাড়তে লাগলো। কাপড়ের কল দিলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলেন। রেশমা খালার শুধু আফসোস, খালি টাকা আর টাকা। কি হবে টাকা দিয়ে? একবার দেশের বাইরে যেতে পারলাম না। এমন এক বেকুব লোকের হাতে পড়েছি, আকাশে প্লেন দেখলে তার বুক ধড়ফড় করে। এই লোককে নিয়ে জীবনে কোনোদিন কি বাইরে যেতে পারবো? কোনোদিন পারবো না। লোকে ঈদের শপিং করতে সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, আর আমি কোটিপতির বউ, আমি যাই গাউসিয়ায়। খালু সাহেবের মৃত্যুর পর অবস্থার পরিবর্তন হয়েছে। পরিবর্তন যে কি পরিমাণ হয়েছে সেটা তাঁর বাড়িতে ঢুকে দেখলাম। পুরনো বাড়ি ভেঙে কি হুলুস্থুল করা হয়েছে। মার্বেল পাথরের সিঁড়ি, ময়লা জুতা পায়ে সেই সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে।
ঘরে ঘরে ঝাড়বাতি। ড্রয়িং রুমে ঢুকে আমি হতভম্ব গলায় বললাম, সর্বনাশ। রেশমা খালা আনন্দিত গলায় বললেন, বাড়ির রিনোভেশনের পর তুই আর আসিসনি, তাই না? না, তুমি তো ইন্দ্রপুরী বানিয়ে ফেলেছ। আর্কিটেক্টটা ভালো পেয়েছিলাম, টাকা অনেক নিয়েছে। বেটা কাজ জানে, টাকা তো নেবেই। ভেতরের সব কাজ দিয়েছি ইন্টারনাল ডিজাইনারকে, আমেরিকা থেকে পাশ করা ডিজাইনার। ফার্নিচার টার্নিচার সব তার ডিজাইন। দেয়ালে যে পেইন্টিংগুলি দেখছিস সেগুলিও কোনটা কোথায় বসবে সেই ঠিক করে দিয়েছে। এ বাড়িতে তো খালা আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব। এখনই শ্বাসকষ্ট হচ্ছে। রেশমা খালা আনন্দিত গলায় বললেন, তোর ঘর দেখিয়ে দিই। ঘর দেখলে তুই আর যেতে চাইবি না। গেস্ট রুম আছে 2টা, তোর যেটা পছন্দ সেটাতে থাকবি। একটায় ভিক্টোরিয়ান ফার্নিচার, অন্যটায় মডার্ন। তোর কোন ধরনের ফার্নিচার পছন্দ? 2টা ঘরই দেখ, যেটা ভালো লাগে। 2টাতেই অ্যাটাচ বাথ, 2টাতেই এসি। এত বড় একটা বাড়িতে একা থাকো? একা তো থাকতেই হবে, উপায় কি? গোষ্ঠীর আত্মীয় স্বজন এনে ঢোকাবো, শেষে ঘুমের মধ্যে মেরে রেখে যাবে। সবাই আছে টাকার ধান্দায়, মানুষ দেখলেই আমার ভয় লাগে। আমাকে ভয় লাগছে না? না, তোকে ভয় লাগছে না। তোকে ভয় লাগবে কেন? শোন, কোন বেলা কি খেতে চাস বাবুর্চিকে বলবি, রেঁধে দেবে। 2জন বাবুর্চি আছে, ইংলিশ ফুডের জন্য একজন, বাঙালি ফুডের জন্য একজন। চাইনিজ ফুড কে রাঁধে? ইংলিশ বাবুর্চিই রাঁধে। ও চাইনিজ ফুডের কোর্সও করেছে। রাতে কি খাবি? চাইনিজ? তুমি যা খাও তাই খাবো। তোর যখন চাইনিজ খেতে ইচ্ছে হয়েছে তখন চাইনিজই খাবো। দাঁড়া, বাবুর্চিকে বলে দিই। এই বাড়ির মজা কি জানিস? কথা বলার জন্যে এক ঘর থেকে আরেক ঘর যেতে হবে না। ইন্টারকম আছে, বোতাম টিপলেই হলো। আয়, তোকে ইন্টারকম ব্যবহার করা শিখিয়ে দিই। ইন্টারকম ব্যবহার করা শিখলাম। বাথরুমের গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করা শিখলাম। এসি চালানো শিখলাম, রিমোট কন্ট্রোল এসি। বিছানায় শুয়ে শুয়েও বোতাম টিপে এসি অন করা যায়। ঘর আপনা আপনি ঠান্ডা গরম হয়। তোর গান বাজনার শখ আছে? একটা মিউজিক রুম রয়েছে, ক্যাসেট ডেক, সিডি প্লেয়ার সব আছে। আর কি আছে? প্রেয়ার রুম আছে। সেটা কি? প্রার্থনা ঘর। নামাজ পড়তে ইচ্ছে হলে নামাজ পড়বি। দেখবি? দেখতে হলে অজু করে ফেল, অজু ছাড়া নামাজ ঘরে ঢোকা নিষেধ। নামাজ ঘরে কি আছে? জায়নামাজ, টুপি? আরে না, জায়নামাজের দরকার নেই। মেঝে সবুজ মার্বেলের, রোজ একবার সাধারণ পানি দিয়ে মোছা হয়, তারপর গোলাপ জল মেশানো পানি দিয়ে মোছা হয়। চারদিকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত ফ্রেমে বাঁধিয়ে রেখেছি। ইসলামিক আর্চ ডিজাইন। এই ডিজাইন আবার অন্য একজনকে দিয়ে করিয়েছি। নামাজ পড়ছো? শুরু করব। ছোটবেলায় কোরআন শরীফ পড়া শিখেছিলাম, তারপর ভুলে গেছি। কথায় বলে না, অনভ্যাসে বিদ্যানাশ, ওই হয়েছে। একজন মৌলানা রেখে কোরআন শরীফ পড়া শিখে তারপর নামাজ ধরব। আয়, নামাজ ঘর দেখে যা। বাংলাদেশে এই জিনিস আর কারো ঘরে নেই। এখন আবার অনেকেই আমার ডিজাইন নকল করছে, প্রেয়ার রুম বানাচ্ছে। নকলবাজের দেশ, ভালো কিছু করলেই নকল করে ফেলে। তোমার বাড়িতে বার নেই খালা? আছে, থাকবে না কেন? বার ছাড়া কোনো মডার্ন ডিজাইন হয়? ছাদের চিলেকোঠায় বার। তোর আবার ওইসব বদ অভ্যাস আছে নাকি? থাকলে ভুলে যা। আমার বাড়িতে বেলেল্লাপনা চলবে না। যা, অজু করে আয়, তোকে নামাজ ঘর দেখিয়ে আনি। অজু করে নামাজ ঘর দেখতে গেলাম। খালা মুগ্ধ গলায় বললেন, ঘরে কোনো বাল্ব বা টিউবলাইট দেখেছিস? না। তারপরও ঘর আলো হয়ে আছে না? হ্যাঁ, এর নাম কনসিল্ড লাইটিং। বাঁ দিকের দেয়ালে
দেখ একটা সুইচ, টিপে দে। টিপলে কি হবে? টিপে দেখ না, বিসমিল্লা বলে টিপবি। আমি বিসমিল্লা বলে সুইচ টিপে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি। আমার ধারণা সুইচ টেপা মাত্র নামাজ ঘর পুরোপুরি পশ্চিম দিকে ঘুরবে। তা হলো না। যা হলো সেটাও কম বিস্ময়কর না। কোরআন তেলাওয়াত হতে লাগলো। রেশমা খালা বললেন, পুরো কোরআন শরীফ রেকর্ড করা আছে, একবার বোতাম টিপে দিলে অটোমেটিক কোরআন খতম হয়ে যায়। সেই কোরআন খতমের সোয়াব তো তুমি পাও না, সোয়াব পায় তোমার ক্যাসেট রেকর্ডার। এই ক্যাসেট রেকর্ডারের বেহেস্তে যাবার খুবই উঁচু সম্ভাবনা দেখা যাচ্ছে। খবরদার, নামাজ ঘরে কোনো ঠাট্টা ফাজদামি করবি না। নামাজ ঘরে কোরআন পাঠ চলতে লাগলো। খালা আমাকে ছাদের চিলে কোঠায় বার দেখাতে নিয়ে গেলেন। শ্বেত পাথরের কাউন্টার টেবিল, পেছনে আলমারি ভর্তি নানা আকারের এবং নানা রঙের বোতল ঝিকমিক করছে। কালেকশন কেমন দেখেছিস? আক্কেল গুড়ুম অবস্থা। শুধু আক্কেল গুড়ুম না, একই সঙ্গে বেআক্কেল গুড়ুম। বেআক্কেল গুড়ুম আবার কি? কথার কথা আর কি। করেছো কি তুমি? দুনিয়ার বোতল জোগাড় করে ফেলেছ। খাওয়ার লোক নেই তো, শুধু জমছে। তোমার এখানে সবচেয়ে দামি বোতল কোনটা খালা? পেট মোটা বোতলটা, ওই যে দেখে মনে হচ্ছে মাটির বোতল, 50 বছরের পুরনো রেড ওয়াইন। ইংল্যান্ডের রাজ পরিবারের বিশেষ বিশেষ উৎসবে এই জিনিস খাওয়া হয়। দাম কত তা তো বললে না। দাম শোনার দরকার নেই, দাম শুনলে তুই ভিড়মি খাবি। এমনিতেই ভিড়মি খাচ্ছি, আজ আর আমার ভাত খেতে হবে না, ভিড়মি খেয়ে পেট ভরে গেছে। আনন্দে খালার মুখ উজ্জ্বল হয়ে গেল, আমার মুখ হয়ে গেল অন্ধকার। 1 সপ্তাহ এ বাড়িতে থাকা যাবে না, আজই পালাতে হবে। রাতটা কোনো মতো পার করে সকালে সূর্য ওঠার আগেই হাপিস। আয়, লাইব্রেরি ঘর দেখবি। আবার লাইব্রেরি ঘরও আছে? বলিস কি, লাইব্রেরি ঘর থাকবে না? লাইব্রেরি ঘর পুরোটা কাঠের করেছি, মেঝেও কাঠের। সব রকম বইপত্র আছে, ঘন্টার পর ঘন্টা তুই বই পড়ে কাটাতে পারবি। নিউ মার্কেটের এক দোকানের সঙ্গে কন্ট্রাক্ট করে রেখেছি, ভালো ভালো বই এলেই পাঠিয়ে দেয়। লাইব্রেরি ঘরে কম্পিউটার বসিয়েছি। তুই কম্পিউটার চালাতে জানিস? না, আমিও জানি না। যাদের কাছ থেকে কিনেছি ওদের বলা আছে, অবসর পেলেই খবর দেব, ওরা এসে শিখিয়ে দেবে। অবসর পাচ্ছ না? অবসর পাবো কোথায়? সকালটাই একটু অবসর থাকে, দুপুরে খাওয়ার পর ঘুমোতে যাই, সন্ধ্যা পর্যন্ত ঘুমাই। সারা রাত জেগে থাকি, দুপুরে না ঘুমালে চলবে কেন? সারা রাত জেগে থাকো কেন? ঘুম না হলে জেগে না থেকে করব কি? ঘুম হয় না? না। ডাক্তার দেখিয়েছ? ডাক্তারের পেছনে জলের মতো টাকা খরচ করেছি, এখনো করছি, এখনো চিকিৎসা চলছে। সাইকিয়াট্রিস্ট চিকিৎসা করেছেন, তারা কিছু পাচ্ছে না। পাচ্ছে কি পাচ্ছে না ওরাই জানে, ওদের চিকিৎসায় লাভ হচ্ছে না। এখন তুই হলি ভরসা। আমি ভরসা মানে? আমি কি ডাক্তার নাকি? ডাক্তার না হলেও তোর নাকি অনেক ক্ষমতা, সবাই বলে। তুই আমাকে রাতে ঘুমের ব্যবস্থা করে দে, তুই যা চাইবি তাই পাবি। ওয়াইনের ওই বোতলটা তোকে না হয় দিয়ে দেব। 50 বছরের পুরনো মদের বোতল পাবো, এই আনন্দ আমাকে তেমন অভিভূত করতে পারল না। আমার ভয় হলো এই ভেবে যে রেশমা খালা আমার উপর ভর করেছেন। সিন্দাবাদের ভূত সিন্দাবাদের উপর একা চেপেছিল, রেশমা খালা আমার উপর একা চাপেননি, তার পুরো বাড়ি নিয়ে চেপেছেন। একদিনেই আমার চ্যাপ্টা হয়ে যাবার কথা, চ্যাপ্টা হওয়া শুরু করেছি। হিমু, জি। আমার ব্যাপারটা কখন শুনবি? তোমার কোন ব্যাপার? ও মা, এতক্ষণ কি বললাম? রাতে ঘুম না হওয়ার ব্যাপারটা। এক সময় শুনলেই হবে, তাড়া তো কিছু নেই। এখন তুই কি করবি? বুঝতে পারছি না। নিজের ঘরে কিছুক্ষণ শুয়ে থাকবো বলে ভাবছি। যে বিছানা বানিয়েছ শুতে সাহসও হচ্ছে না।
রেশমা খালা বললেন, বিছানা এমন কিছু না, সাধারণ ফোমের তোষক, তবে বালিশ হচ্ছে পাখির পালকের। বলো কি? খুব এক্সপেন্সিভ বালিশ। জ্যান্ত পাখির পাখা থেকে এসব বালিশ তৈরি হয়, মরা পাখির পালকে বালিশ হয় না। একটা পালকের বালিশের জন্যে কটা পাখির পালক লাগে? কি করে বলবো কটা, 20-25টা নিশ্চয়ই লাগে। একটা বালিশের জন্যে তাহলে 25টা পাখির আকাশে ওড়া বন্ধ হয়ে গেল। আধ্যাত্মিক ধরনের কথা বলবি না তো হিমু, এইসব কথা আমার কাছে ফাজলামোর মতো লাগে। ফাজলামের মতো লাগলে আর বলবো না। যা, তুই রেস্ট নে। চা কফি কিছু খেতে চাইলে ইন্টারকমে বলে দিবি। তুমি কি বেরুচ্ছ? হুম, বললাম না সকালে আমি একটু বের হই। দিনরাত ঘরে বসে থাকলে দম বন্ধ হয়ে আসবে না? তুই তো এখন আর বের হবি না, না? না। তাহলে তালা দিয়ে যাই। আমি অবাক হয়ে বললাম, তালা দিয়ে যাবে মানে? খালা আমার চেয়েও অবাক হয়ে বললেন, তুই আমার মূল বাড়িতে থাকবি, তোকে তালা দিয়ে যাব না? লক্ষ লক্ষ টাকার জিনিস চারদিকে। ঘরে যদি আগুন টাগুন লেগে যায় তখন কি হবে? খামোখা আগুন লাগবে কেন? আর যদি লাগে, প্রতি ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে। তালা দেওয়া অবস্থায় কতক্ষণ থাকব? আমি না আসা পর্যন্ত থাকবি। আমি তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছি না। ঘণ্টাখানিক ঘোরাঘুরি করে চলে আসব। সামান্য কিছুক্ষণ তালা বন্ধ থাকবি, এতেই মুখ চোখ শুকিয়ে কি করে ফেলেছিস? খালা, আমি হচ্ছি মুক্ত মানুষ, এটাই সমস্যা। বিছানায় শুয়ে বইটই পড়, টিভি দেখ। আমি তোকে কফি দিতে বলে যাচ্ছি। আমি বিছানায় শুয়ে শুয়েই ঘটাং ঘটাং শব্দে তালা দেওয়ার আওয়াজ পেলাম। এ বাড়ির সব কিছু আধুনিক হলেও তালাগুলি সম্ভবত মান্ধাতার আমলের। বড্ড শব্দ হয়। পালকের বিছানায় মাথা রেখে শুয়ে আছি। আমাকে কফি দিয়ে গেছে। চাইনিজ খাবার কি খাবো বাবুর্চি জানতে এসেছিল। হাতে নোটবুক, পেন্সিল। আমি গম্ভীর গলায় বলেছি, আরশোলা দিয়ে হট অ্যান্ড শাওয়ার করে একটা স্যুপ খাবো। চাইনিজরা শুনেছি আরশোলার স্যুপ খুব শখ করে খায়, আমি কখনো খেয়ে দেখিনি। বাবুর্চি হতভম্ব গলায় বলল, স্যারের কথা বুঝতে পারলাম না। কিসের স্যুপ? ককরোচ স্যুপ। সঙ্গে মাশরুম দিতে পারেন, বেবিকর্ন দেবেন, সয়া সস অল্প দেবেন, আর শোলার গন্ধ মারার জন্যে যতটুকু দরকার ঠিক ততটুকু, বেশিও না কমও না। আমি স্যার আসলেই আপনার কথা বুঝতে পারছি না। বুঝতে না পারলে বিদায় হয়ে যান। জি আচ্ছা স্যার। তালাবদ্ধ বাড়িতে পড়ে আছি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কাজ করতে শুরু করেছে। সময় থেমে গেছে, টাইম ডাইলেশন। তালাবদ্ধ অবস্থায় যে এর আগে থাকিনি তা না। হাজতে কাটানো রাতের সংখ্যা কম না। তবে হাজত তালাবদ্ধ থাকবে এটা স্বীকৃত সত্য বলে খারাপ লাগে না। তালা খোলা অবস্থায় হাজতে বসে থাকাটা বরং অস্বস্তিকর, কিন্তু স্বর্গপুরীতে তালাবদ্ধ অসহনীয়। শুয়ে শুয়ে ভাবছি বেহেশত কেমন হবে। সেখানেও কি এরকম তালা সিস্টেম থাকবে, নাকি বেহেশতবাসীরা মুক্ত স্বাধীন অবস্থায় ঘুরে বেড়াতে পারবে? কারো ইচ্ছা হলো সে দোজকে তার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে এলো। বেহেশতের বর্ণনা ভালো মতো জেনে নিতে হবে। খালার নামাজ ঘরে প্রচুর ধর্মের বইটই আছে, সেখানে বেহেশত সম্পর্কে কি লেখা আছে পড়তে হবে। কফি খাচ্ছি, কফিতে কোনো স্বাদ পাচ্ছি না। স্বাদ যেমন নেই, গন্ধও নেই। একটু পর পর চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। ঘড়ি মনে হচ্ছে সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে। আমার বিখ্যাত বাবা আমাকে বন্দি থাকার ট্রেনিং অতি শৈশবে দিয়ে দিয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল মহাপুরুষ বানানোর জন্যে এই ট্রেনিং অতি জরুরি। বন্দি না থাকলে মুক্তির স্বরূপ বোঝা যায় না। কাজেই একদিন আমাকে ঘরে ঢুকিয়ে তালা দিয়ে দিলেন। তখন আমি ক্লাস 4-এ পড়ি। যতটা অবাক হওয়ার কথা ততটা হলাম না। বাবার পাগলামির সঙ্গে ততদিনে পরিচয় হয়ে পড়েছি। আমার ধারণা সন্ধ্যা নাগাদ তালা খোলা হবে।
আতঙ্কে অস্থির হয়ে লক্ষ্য করলাম সন্ধ্যার পর বাবা বাড়ি ছেড়েই চলে গেলেন। যাবার সময় মেইন সুইচ অফ করে দিলেন। একেবারে কবরের অন্ধকার। ওইটা ছিল আমার বাবার ভয় জয় করা ট্রেনিংয়ের প্রাথমিক অংশ। তাঁর ডায়েরিতে তিনি লিখেছিলেন, অদ্য রজনীতে হিমালয়কে ভয় জয় করিবার প্রস্তুতিসূচক ট্রেনিং দেওয়া হইবে। মানুষের প্রধান ভয় অন্ধকারকে। যে অন্ধকারের স্মৃতি সে অন্য কোনো ভুবন হইতে লইয়া আসিয়াছে। অন্ধকারকে জয় করার অর্থ সমস্ত ভয় জয় করা। অদ্যকার অন্ধকার জয় করা বিষয়ক প্রাথমিক ট্রেনিং হিমালয় কিভাবে গ্রহণ করিবে বুঝিতে পারিতেছি না। এই শখ গ্রহণ করিবার মানসিক শক্তি কি তাহার আছে? বুঝিতে পারিতেছি না। কাহাকেও বাহির হইতে দেখিয়া তাহার মানসিক শক্তি সম্পর্কে ধারণা করা যায় না। সেই দিব্য দৃষ্টি প্রকৃতি মানব সম্প্রদায়কে দেয় নাই। আমি ইন্টারকম টিপে বাবুর্চিকে ডাকলাম। ইন্টারভিউ নেওয়ার ভঙ্গিতে বললাম, কি নাম? ইদ্রিস। শুরুতে তাকে আপনি করে বলেছিলাম, এখন তুমি। শোনো ইদ্রিস, এ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? বাথরুম থেকে পাইপ বেয়ে নেমে পড়া বা এই জাতীয় কিছু? জি না। ছাদে উঠে ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়া যায় না? জি না। টেলিফোন নিয়ে আসো, দমকল অফিসে টেলিফোন করে দিই, ওরা তালা খুলে উদ্ধার করবে। টেলিফোন নাই স্যার। টেলিফোন নাই মানে? এই বাড়িতে সব আছে, টেলিফোন নাই। টেলিফোনে লোকজন বিরক্ত করে, ম্যাডামের ভালো লাগে না। ও আচ্ছা স্যার, আরেক কাপ কফি এনে দিই? চিন্তার কিছু নাই, ম্যাডাম চলে আসবেন। উনি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকেন না, চলে আসেন। কফি দেব স্যার? দাও। বাবুর্চি কফি এনে দিল। আমি কফি খেয়ে রেশমা খালার অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম যখন ভাঙল তখন দেখি রাত হয়ে গেছে, ঘর অন্ধকার। কিরে, ঘুম ভেঙেছে? রেশমা খালা ঘরে ঢুকে বাতি জ্বালালেন। তিনি মাথার নকল চুল খুলে ফেলেছেন। তাকে মোটামুটি বিভৎস দেখাচ্ছে। তার মাথার আদি চুলের এই অবস্থা কে জানত? কিছু আছে, কিছু নেই। যেখানটায় নেই সেখানটার মাথার হলুদ চামড়া চকচক করছে। ঘরে ফিরে দেখি তুই মরার মতো ঘুমুচ্ছিস। তাই আর ঘুম ভাঙলাম না। ঘুমের মূল্য কি তা আর কেউ না জানুক, আমি তো জানি। এতক্ষণ ধরে কেউ ঘুমোতে পারে তাও জানতাম না। তোর কোনো অসুখ বিসুখ নেই তো? কটা বাজে খালা? 9টার কাছাকাছি। তুই এক নাগাড়ে প্রায় 10 ঘন্টা ঘুমুলি। খিদে লেগেছে নিশ্চয়ই, হাত মুখ ধুয়ে আয়, ভাত খাই। আমি উঠলাম, শান্ত গলায় বললাম, ভাত খেয়েই আমি একটু বেরোবো খালা। বের হতে চাইলে বের হবি, আমি কি তোকে আটকে রেখেছি নাকি? বাবুর্চি বলছিল তালা দিয়ে যাওয়ায় তুই নাকি অস্থির হয়ে পড়েছিলি। আশ্চর্য, তুই কি ছেলে মানুষ নাকি? তুই আবার তাকে বলেছিস তেলাপোকার স্যুপ খেতে চাস? হি হি হি। বাবুর্চিটা বোকা টাইপের, ও সত্যি ভেবে বসে আছে, ঠাট্টা বুঝতে পারেনি। তেলাপোকার স্যুপ তৈরি করেছে? আমি ঠাট্টা করিনি, আসলেই খেতে চেয়েছিলাম। তুই দেখি আচ্ছা পাগল, আয় খেতে আয়। খেতে খেতে আমার ভয়ঙ্কর গল্পটা বলবো, তুই আবার চারদিকে বলে বেড়াবি না। ডাইনিং রুম ছাড়াও ছোট্ট একটা খাবার জায়গা আছে। শ্বেত পাথরের টেবিলে 2টা মাত্র চেয়ার, মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার। টেবিলে নানা ধরনের পদ সাজানো। বাবুর্চি পাশে দাঁড়িয়েছিল। খালা বললেন, তুমি চলে যাও, তোমাকে আর লাগবে না। খাওয়া শেষ হলে ঘন্টা বাজাবো, তখন সব পরিষ্কার করবে। ঘন্টার ব্যবস্থাও আছে? আছে, সব ব্যবস্থাই আছে। খাওয়া শুরু কর। বাবুর্চির রান্না কেমন বলবি। রান্না পছন্দ না হলে বেটাকে বিদায় করে দেব। বেটার চোখের চাউনি ভালো না। স্যুপটা কেমন? ভালো, খুব ভালো। তুই তো এখনো মুখেই দিসনি, মুখে না নিয়েই বলে ফেললি ভালো।
গন্ধে গন্ধে বলে ফেলেছি, চাইনিজ খাবারের আসল স্বাদ গন্ধে। গন্ধ ঠিক আছে, বাবুর্চিকে রেখে দাও। চোখের চাউনিটা যে খারাপ, মাঝে মাঝে ভয়ঙ্কর করে তাকায়। ওকে বলবে সবসময় যেন সানগ্লাস পরে থাকে। বুদ্ধিটা খারাপ না, ভালো বলেছিস হিমু, এটা আমার মাথায় আসেনি। কথায় আছে না, এক মাথার থেকে দু মাথা ভালো। আসলেই তাই। এখন আমার সমস্যাটা শোন, খুব মন দিয়ে শুনবি। খাওয়া শেষ হোক, তারপর শুনি। খেতে খেতেই শোন, আমি আবার চুপচাপ খেতে পারি না। ব্যাপারটা কি হয়েছে শোন। তোর খালু মারা যাবার পর বাড়ি ভর্তি হয়ে গেল ফালতু লোকে। অমুক আত্মীয়, তমুক আত্মীয়, এক্কেবারে খুঁটি গেড়ে বসেছে। মতলব আর কিছু না, টাকা পয়সা হাতানো। টাটকা মধু পড়ে আছে, পিঁপড়ার দল চারদিক থেকে এসে পড়েছে। আমি একে একে ঝেঁটিয়ে সব বিদেয় করলাম, বাড়ি খালি করে ফেললাম। 24 ঘন্টা গেটে তালার ব্যবস্থা করলাম। একজনের জায়গায় দুজন দারোয়ান রাখলাম। 24 ঘন্টা ডিউটি, কাউকে ঢুকতে দেবে না। কেউ যদি ঢোকে, সঙ্গে সঙ্গে চাকরি নট। আমার যদি কারোর সঙ্গে কথা বলার দরকার হয়, আমি নিজেই দেখা করতে যাব, কিন্তু কেউ আমার সঙ্গে দেখা করতে পারবে না। লোকজন টেলিফোনে বিরক্ত করে, দিলাম টেলিফোন লাইন কেটে। এত বড় বাড়িতে আমি থাকি একা। একটু যে ভয় ভয় লাগে না তা না, লাগে, কিন্তু আত্মীয় স্বজনের যন্ত্রণার চেয়ে ভয় পাওয়া ভালো, লক্ষগুণ ভালো। তারপর একদিন কি হয়েছে শোন। রাত 11টার মতো বাজে। খুব দেখি মশা কামড়াচ্ছে। দরজায় জানালায় নেট আছে, তারপরও এত মশা ঢুকলো কিভাবে? আমার মেজাজ হয়েছে খারাপ, কারণ আমি আবার মশারির ভেতর ঘুমোতে পারি না। আমার একটা কাজের মেয়ে ছিল, রেবা। ওকে বললাম মশারি খাটিয়ে দিতে, ও মশারি খাটিয়ে দিল। মেজাজ টেজাজ খারাপ করে ঘুমোতে গেছি। বাতি নিভিয়ে মশারির কাছে গেলাম। মশারি তুলে দেখি মশারির ভিতর ও বসে আছে। তোর খালু ন্যাংটো হয়ে বসে আছে, গুটিসুটি মেরে বসা, মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান। সেই থেকে শুরু। কখনো তাকে দেখি খাটের নিচে, কখনো বাথরুমের বাথটাবে। একদিন পেলাম ডিপ ফ্রিজে। কোথায়? ডিপ ফ্রিজে? হ্যাঁ, ডিপ ফ্রিজ সব সময় বাবুর্চি খোলে। সেদিন ফ্রিজের জিনিসপত্র কি আছে দেখার জন্য ডালাটা তুললাম। দেখি একেবারে খালি ফ্রিজ। সেখানে ও বসে ঠান্ডায় থরথর করে কাঁপছে। এই হলো ব্যাপার, বুঝলি? এরপর থেকে রাতে ঘুমোতে পারি না। রোজই দেখো? প্রায় রোজই দেখি। আজ দেখেছ? এখনো দেখিনি, তবে দেখব তো বটেই। এর মানেটা কি বলতো হিমু? এই অত্যাচারের কারণ কি? ভূত প্রেত বলে সত্যি কিছু আছে? মানুষ মরলে ভূত হয়? আমি দেখলাম রেশমা খালা আর কিছু খেতে পারছেন না। মুখ শুকিয়ে গেছে, হাত কাঁপছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, হিমু, কথা বলছিস না কেন? তুমি একাই ওনাকে দেখো, না আরো অনেকেই দেখে? সবাই দেখে। রেবা দেখেছে, দেখে চাকরি টাকরি ছেড়ে চলে গেছে। আমার সাথে যারা আছে তারাও দেখেছে। এরা কেউ রাতে দোতলায় ওঠে না। তুই রাতটা আমার সঙ্গে থাক, তুইও দেখবি। আমি খালার দিকে তাকিয়ে রইলাম। এই প্রথম বেচারির জন্যে আমার মায়া লাগছে। রেশমা খালার প্যালেসে 1 সপ্তাহ পার করে দিলাম। সমস্যামুক্ত জীবনযাপন, আহার, বাসস্থান নামক দুটি প্রধান মৌলিক দাবি মিটে গেছে। এই দুটি দাবি মিটলেই বিনোদনের দাবি ওঠে। খালার এখানে বিনোদনের ব্যবস্থাও প্রচুর আছে। আমার ভালোই লাগছে। ট্রাক দেখলে লোকে রাস্তা ছেড়ে পালিয়ে যায়, কিন্তু সেই খোলা ট্রাকে করে ভ্রমণের আনন্দ অন্যরকম। আমার অবস্থা হয়েছে ওই রকম। রেশমা খালার সঙ্গে গল্পগুজব করতে এখন ভালোই লাগে, শুধু রাতে একটু সমস্যা হয়। রেশমা খালা আমার দরজায় ধাক্কা দিতে দিতে বলেন, আয় আয়, দেখে যা, নিজের চোখে দেখে যা, বসে আছে,
খাটে পা ঝুলিয়ে বসে আছে। আমি হাই তুলতে তুলতে বলি, থাকুক বসে, তুমিও তার পাশে বসে পা নাচাতে থাকো, এছাড়া আর কি করার আছে। পুরোপুরি নিশ্চিন্ত নির্ঝঞ্ঝাট জীবনযাপন সম্ভব না। সব জীবনেই কিছু ঝামেলা থাকবে। কাবাব যত ভালোই হোক, কাবাবের এক কোণায় ছোট হাড্ডির টুকরো থাকবেই। রাতে রেশমা খালার হইচই, ছোটাছুটি, চিৎকার অগ্রাহ্য করতে পারলে গনি প্যালেসে মাসের পর মাস থাকা যায়। তাছাড়া ওই বাড়ির বাবুর্চির সঙ্গে আমার বেশ সখ্য হয়েছে। নাপিত সম্প্রদায়ের মানুষ খুব বুদ্ধিমান হয় বলে জনশ্রুতি। আমাদের বাবুর্চি সব নাপিতের কান কেটে নেওয়ার বুদ্ধি রাখে। বোকার ভান করে সে দিব্যি আছে। এক সকালে সে আমার জন্যে বিরাট এক বাটি স্যুপ বানিয়ে এনে বলল, আপনি একবার আরশোলার স্যুপ চেয়েছিলেন, বানাতে পারিনি, আজ বানিয়েছি, খেয়ে দেখুন স্যার, আপনার পছন্দ হবে। সঙ্গে মাশরুম আর ব্রোকলি দিয়েছি। বাটির ঢাকনা খুলে আমার নাড়ি ভুঁড়ি পাক দিয়ে উঠল। সাদা রঙের স্যুপ, ৩-৪টা তেলাপোকা ভাসছে, একটা আবার উল্টো হয়ে আছে, তার কিলবিলে পা দেখা যাচ্ছে। বাবুর্চি শান্ত স্বরে বলল, সস টস কিছু লাগবে স্যার? আমি বললাম, কিছুই লাগবে না। তাকে পুরোপুরি হতভম্ব করে ১ চামচ মুখে দিয়ে বললাম, স্যুপটা মন্দ হয়নি, তবে আরশোলার পরিমাণ কম হয়েছে। আমি কোন চিজ সে ধরতে পারেনি। ধরতে পারলে আমার সঙ্গে রসিকতা করতে যেত না। আমি তাকে সামনে দাঁড় করিয়েই পুরো বাটি স্যুপ খেয়ে বললাম, বেশ ভালো হয়েছে, পরের বার আরশোলার পরিমাণ বাড়াতে হবে, এটা যেন মনে থাকে। বাবুর্চি বিড়বিড় করে বলল, জি আচ্ছা স্যার, জি স্যার, জি আচ্ছা স্যার। রেশমা খালা আমার প্রতি যথেষ্ট মমতা প্রদর্শন করছেন। সেই মমতার নিদর্শন হচ্ছে, আমাকে বলেছেন, ও হিমু, তোর তো ভিক্ষুকের মতো হাঁটাহাঁটির স্বভাব। হাঁটাহাঁটি না করলে পেটের ভাত হজম হয় না, এখন থেকে গাড়ি নিয়ে হাঁটাহাঁটি করবি। আমি বললাম, সেটা কীরকম? পাজেরো নিয়ে বের হবি, যেখানে যেখানে হাঁটতে ইচ্ছা করবে ড্রাইভারকে বলবি গাড়ি নিয়ে যাবে। এটা মন্দ না। গাড়িতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। কিছুদিন থেকে আমি পাজেরো নিয়ে হাঁটছি। আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, এই গাড়িতে বসলেই ছোট ছোট গাড়ি বা রিকশাকে চাপা দেওয়ার প্রবল ইচ্ছা হয়। ট্রাক ড্রাইভার কেন অকারণে টেম্পো বা বেবি ট্যাক্সির উপর ট্রাক তুলে দেয়, আগে কখনো বুঝিনি, এখন বুঝতে পারছি। এখন মনে হচ্ছে দোষটা সর্বাংশে ট্রাক ড্রাইভারদের নয়, দোষটা ট্রাকের। সে বড়, সে ছোটকে পিষে ফেলতে চাইবে, এটাই স্বাভাবিক জাগতিক নিয়ম। ডারউইন সাহেবের ধারণা, সারভাইভাল অফ দ্য ফিটেস্ট শুধু জীবজগতের জন্য প্রযোজ্য হবে, বস্তু জগতের জন্য প্রযোজ্য হবে না, তা হয় না। পাজেরো নিয়ে হাঁটতে বেরোবার একটাই সমস্যা, গলিপথে হাঁটা যায় না, রাজপথে হাঁটতে হয়। এরকম রাজপথে হাঁটতে বের হয়েই একদিন ইরার সঙ্গে দেখা। সে বেশ হাত নেড়ে গল্প করতে করতে একটা ছেলের সঙ্গে যাচ্ছে। দূর থেকে দুজনকে প্রেমিক প্রেমিকার মতো লাগছে। ছেলেটা সুদর্শন, লম্বা, ফর্সা, কোকড়ানো চুল, কফি কালারের শার্টে সুন্দর মানিয়েছে। তার চেহারায় আলগা গাম্ভীর্য। সুন্দরী মেয়েদের সঙ্গে নিয়ে হাঁটলেই আপনা আপনি ছেলেদের চেহারায় কিছু গাম্ভীর্য চলে আসে। তার একটু বেশি এসেছে। আমি পাজেরো ড্রাইভারকে বললাম, ওই যে ছেলে মেয়ে দুটি যাচ্ছে, ঠিক ওদের পিছনে গিয়ে বিকট হর্ন দিন, যেন দুজন ছিটকে দুদিকে পড়ে যায়। ড্রাইভার বিরক্ত হয়ে বলল, তারা যাচ্ছে ফুটপাতে, ফুটপাতে গাড়ি নিয়ে উঠব কিভাবে? তাহলে তাদের সাইডে নিয়ে গিয়েই হর্ন দিন, চেষ্টা করবেন হর্নটা যথাসম্ভব বিকট করার জন্যে। তাই করা হলো। হর্ন শুনে ছেলেটার হাত থেকে জ্বলন্ত সিগারেট পড়ে গেল। ইরা ছেলেটার মতো চমকালো না। মেয়েদের স্নায়ু ছেলেদের চেয়ে শক্ত হয়। আমি গলা বাড়িয়ে বললাম, এই ইরা, এই যাচ্ছ কোথায়?
ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সঙ্গী ছেলেটা হতভম্ব। আমি প্রায় অভিমানের মতো গলায় বললাম, ওই যে তুমি মেসে এসে একবার গল্প গুজব করে গেলে, তারপর তোমার আর কোনো খোঁজ নেই। ব্যাপার কি বলো তো? আমি এমন কি অন্যায় করেছি? আর চোখে তাকিয়ে দেখি ছেলেটার চোখ মুখ পাংশু বর্ণ ধারণ করেছে। তার প্রেমিকা অন্য একজনের মেসে গল্প করে সময় কাটাচ্ছে, এটা সহ্য করা মুশকিল। কোনো প্রেমিকই করে না। আমি হাসি হাসি মুখে বললাম, উঠে এসো ইরা, উঠে এসো। তোমার সঙ্গে 1,00,000 কথা আছে। আজ সারাদিন গাড়ি করে ঘুরবো আর গল্প করব। ইরা কঠিন মুখ করে এগিয়ে এলো। গাড়ির জানালার কাছে এসে চাপা গলায় বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? কোনভাবে বলছি? এমনভাবে বলছেন যেন আপনি আমার দীর্ঘদিনের পরিচিত। ব্যাপার সেরকম নয়। মুহিব না জানি কি ভাবছে। মুহিবটা কে? ওই ক্যাবলা? ক্যাবলা বলবেন না, কোনো দিন না, কখনো না। তোমার ক্লোজ ফ্রেন্ড? হ্যাঁ। তার ফ্রেন্ডশিপ কতটা গাঢ় সেটা আজ আমরা একটু পরীক্ষা করি। তুমি এক কাজ করো, মহিবকে সম্পূর্ণ উপেক্ষা করে গাড়িতে উঠে এসো। ওর প্রেমের দৌড়টা পরীক্ষা করা যাক। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে, রাগে থরথর করে কাঁপবে। সেটা দেখতে ইন্টারেস্টিং হবে। সবার সঙ্গেই আপনি এক ধরনের খেলা খেলেন, আমার সঙ্গে খেলবেন না। এবং আপনি আমাকে আবার তুমি করে বলছেন, এরকম কথা ছিল না। আপনি তাহলে গাড়িতে উঠবেন না? অবশ্যই না। আপনি আমাকে কি ভেবেছেন? পাপেট? সুতা দিয়ে বাঁধা পাপেট? গাড়িতে না উঠলে চলে যাই। শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া মুহিব ছেলেটি কেমন ক্যাবলার মতো হাঁ করে আছে, দেখতে খারাপ লাগছে। আপনি বরং ওর কাছে চলে যান। ওকে বলুন হাঁ করে তাকিয়ে না থাকতে, মুখে মাছি ঢুকে যেতে পারে। এরকম অশালীন ভঙ্গিতে আর কোনোদিন কথা বলবেন না। আর কোনোদিন আপনার সঙ্গে দেখাই হবে না। কথা বলার তো প্রশ্নই আসছে না। দেখা হবে না মানে কি? দেখা হবে না মানে দেখা হবে না। মাসখানেকের জন্যে আমি অজ্ঞাতবাসে যাচ্ছি। কোথায়? হয় টেকনাফে, নয় তেঁতুলিয়ায়। বাদলদের বাড়িতে আপনাকে যেতে বলেছিলাম, আপনি যাননি। ওই বাড়িতে আপনাকে ভয়ঙ্কর দরকার। দরকার হলেও কিছু করার নেই। আচ্ছা ইরা, আমি বিদায় হচ্ছি। তুমি কৃষ্ণের কাছে ফিরে যাও। ইরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপনি এখন চলে গেলে আর আপনার দেখা পাবো না। বাদলদের আপনার ভয়ঙ্কর দরকার। তাহলে দেরি করে লাভ নেই, উঠে এসো। এই গাড়িটা কার? কার আবার? আমার। তুমি দেরি করছো ইরা। আপনি আসলে চেষ্টা করছেন মহিবের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে। কেন বলুন তো? ঈর্ষা। ঈর্ষা মানে? আপনি কি আমার প্রেমে পড়েছেন যে ঈর্ষা? মুহিব আরেকটা সিগারেট ধরিয়েছে। তার মুখে বিরক্তির গাঢ় রেখা। সে কর্কশ গলায় ডাকল, ইরা, শুনে যাও। আমি বললাম, যাও। কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। ইরা দোটানায় পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম, চলো যাওয়া যাক। ড্রাইভার হুশ করে বের হয়ে গেল। যতটা স্পিডে তার বের হওয়া উচিত তার চেয়েও বেশি স্পিডে বের হলো। মনে হচ্ছে সেও খানিকটা অপমানিত বোধ করছে। পাজেরের মতো বিশাল গাড়ি অগ্রাহ্য করার দুঃসাহসকে সেই গাড়ির ড্রাইভার ক্ষমা করে দেবে তা হয় না। এখন কোন দিকে যাবো স্যার? দিক ঠিক না, চলতে থাকো। দুপুরের দিকে আমি আমার পুরনো মেসে গেলাম। বদরুল সাহেবের খোঁজ নেওয়া দরকার। চাকরির কিছু হয়েছে কি না। হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তবে বদরুল সাহেবের বিশ্বাস থেকে মনে হচ্ছে হয়ে যেতেও পারে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাস। অনেকক্ষণ কড়া নাড়ার পর বদরুল সাহেব দরজা খুললেন। তাঁর
হাসি খুশি ভাব আর নেই, চোখ বসে গেছে। এ দুদিনেই মনে হয় শরীর ভেঙে পড়েছে। তার গোলগাল মুখ কেমন লম্বাটে দেখাচ্ছে। বদরুল সাহেবের খবর কি? খবর বেশি ভালো না হিমু ভাই। কেন বলুন তো? আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। ছোট মেয়ের চিঠি গত পরশু পেয়েছি। চিঠি পাওয়ার পর থেকে খেতেও পারছি না, ঘুমোতেও পারছি না। ঢাকায় পড়ে আছেন কেন? আপনার চলে যাওয়া উচিত না? ইয়াকুব আগামীকাল বিকেলে দেখা করতে বলেছে, এজন্যেই যেতে পারছি না। শেষ পর্যন্ত তাহলে আপনাকে চাকরি দিচ্ছে? জি, চাকরিটাও তো খুব বেশি দরকার। চাকরি না পেলে সবাই না খেয়ে মরব। আমি খুবই গরিব মানুষ হিমু ভাই। কত শখ ছিল স্ত্রী পুত্র কন্যা নিয়ে একসঙ্গে থাকব। অর্থের অভাবে সম্ভব হয় নাই। একবার মালিবাগে একটা বাসা প্রায় ভাড়া করে ফেলেছিলাম। 2 রুমের একটা ফ্ল্যাট, বারান্দা আছে, রান্নার একটা জায়গা আছে, সামনে বড় আম গাছ, ডালে দোলনা বাঁধা। এত পছন্দ হয়েছিল, ভেবেছিলাম কষ্ট করে কোনো মতে থাকবো। এরা 6 মাসের ভাড়া অ্যাডভান্স চাইল। কোথায় পাবো 6 মাসের অ্যাডভান্স বলুন দেখি? তা তো বটেই। হিমু ভাই, ছোট মেয়ের চিঠিটা একটু পড়ে দেখবেন। মাত্র ক্লাস 6-এ পড়ে। কিন্তু ভাই, চিঠি পড়লে মনে হয় না, মনে হয় কলেজে পড়া মেয়ের চিঠি। 2টা বানান অবশ্য ভুল করেছে। চিঠি পড়লাম। আমার অতি প্রিয় বাবা। বাবা, মার খুব অসুখ করেছে। প্রথমে বাসায় ছিল, তারপর পাশের বাড়ির মজনু ভাইয়া মাকে হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তাররা বলছে ঢাকা নিয়ে যেতে। বাসায় সবাই কান্নাকাটি করছে। তুমি কোনো টাকা পাঠাও নাই কেন বাবা? মা প্রথম ভেবেছিল পোস্ট অফিসে টাকা আসেনি, রোজ পোস্ট অফিসে খোঁজ নিতে যায়। তারপর মা কোত্থেকে যেন শুনল তোমার চাকরি চলে গেছে। বাবা, সত্যি কি তোমার চাকরি চলে গেছে? সবার চাকরি থাকে, তোমারটা চলে গেল কেন? তোমার চাকরি চলে যাবার খবর শুনে মা বেশি কান্নাকাটি করেনি, কিন্তু বড় আপা এমন কান্না কেঁদেছে তুমি বিশ্বাস করতে পারবে না। বড় আপা কাঁদে আর বলে, আমার এত ভালো বাবা, আমার এত ভালো বাবা। আমি বেশি কাঁদিনি, কারণ আমি জানি তুমি খুব একটা ভালো চাকরি পাবে। কারণ আমি নামাজ পড়ে দোয়া করেছি। বাবা, আমি নামাজ পড়া শিখছি। ছোট আপা বলেছে আত্তাহিয়াতু ছাড়া নামাজ হয় না। ওই দোয়াটা এখনো মুখস্থ হয় নাই, এখন মুখস্থ করছি। মুখস্থ হলে আবার তোমার চাকরির জন্য দোয়া করব। বাবা, মার শরীর খুব খারাপ, এত খারাপ যে তুমি যদি মাকে দেখো চিনতে পারবে না। তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। ইতি, তোমার অতি আদরের ছোট মেয়ে জাহেদা বেগম, ক্লাস 6, রোল নম্বর 1। চিঠি পড়েছেন হিমু ভাই? জি। মেয়েটা পাগলি আছে। চিঠির শেষে সবসময় কোন ক্লাস, রোল নং কত লিখে দেয়। ফার্স্ট হয় তো, এজন্য বোধহয় লিখতে ভালো লাগে। ভালো লাগারই কথা। 2টা বানান ভুল করেছে, লক্ষ্য করেছেন? খোঁজ আর মুখস্থ। মুখস্থ দীর্ঘ উকার দিয়ে লিখেছে। কাছে থাকি না, কাছে থাকলে যত্ন করে পড়াতাম। সন্ধ্যাবেলা নিজের ছেলে মেয়েদের পড়াতে বসার আনন্দের কি তুলনা আছে? তুলনা নেই, সবই কপাল। বদরুল সাহেবের চোখে পানি এসে গেছে। তিনি চোখের পানি মুছছেন। যতই মুছছেন ততই তাঁর চোখে পানি আসছে। বদরুল সাহেব। জি হিমু ভাই। আগামীকাল 5টার সময় আপনার ইয়াকুব সাহেবের কাছে যাবার কথা না? জি। আমি ঠিক 4টা 40 মিনিটে এসে আপনাকে নিয়ে যাব। আমিও যাব আপনার সঙ্গে। আপনার বন্ধু আবার আমাকে দেখে রাগ করবেন না তো? জি না, রাগ করবে না। রাগ করার কি আছে? সে যেমন আমার বন্ধু, আপনিও সেরকম আমার বন্ধু। আপনি সঙ্গে থাকলে ভালো লাগবে। চাকরির সংবাদ একসঙ্গে পাবো। দুঃখ ভাগাভাগি করতে ভালো লাগে না ভাই সাহেব, কিন্তু
আনন্দ ভাগাভাগি করতে ভালো লাগে। ঠিক বলেছেন। দুপুরে কিছু খেয়েছেন? জি না। আসুন, ভাত খেয়ে আসি। কিছু খেতে ইচ্ছে করছে না হিমু ভাই। এমনিতেই মেয়ের চিঠি পড়ে মনটা খারাপ। তার উপর এমন একটা ঘটনা ঘটেছে, মনটা ভেঙে গেছে। কি ঘটনা? বলতে লজ্জা পাচ্ছি হিমু ভাই। লজ্জা পেলে বলার দরকার নেই। না, আপনার কাছে কোনো লজ্জা নেই। আপনি শুনুন। ফার্ম গেটে গিয়েছি। হঠাৎ দেখি রশিদ, আব্দুর রশিদ, নগ্ন, শুধু কোমরে একটা গামছা। এর তার কাছে যাচ্ছে আর বলছে একটা লুঙ্গি কিনে দিতে। আপনার সঙ্গে কথা হয়েছে? জি না। ও যেন আমাকে দেখতে না পায়, এজন্যে পালিয়ে চলে এসেছি। তারপর নিজের একটা লুঙ্গি, একটা শার্ট নিয়ে আবার গেলাম, তাকে পাইনি। মানুষের কি অবস্থা দেখেছেন হিমু ভাই? জি, দেখলাম। ইয়াকুবের কাছে ওর চাকরির কথা বলবো বলে ভাবছি। আগে নিজেরটা হোক, তারপর বলবেন। রশিদকে দেখে এত মনটা খারাপ হয়েছে। আপনি তাহলে দুপুরে কিছু খাবেন না? জি না। তাহলে আমি উঠি। আগামীকাল চাকরির খবরটা নিয়ে আমরা এক কাজ করব। সরাসরি আপনার দেশের বাড়িতে চলে যাব। সত্যি যাবেন হিমু ভাই? যাব। আপনার ভাবির শরীরটা খারাপ। আপনাকে যে চারটা ভালো মন্দ রেঁধে খাওয়াবে সে উপায় নেই। শরীর ঠিক করিয়ে ভালো মন্দ রাঁধিয়ে খেয়ে তারপর আসব। ভাবি সবচেয়ে ভালো রাঁধে কোন জিনিসটা বলুন তো? গরুর গোশতের একটা রান্না সে জানে, অপূর্ব। মেথি বাটা দিয়ে রাঁধে। পুরো একদিন সিরকা, আদা রসুনের রসে মাংস ডুবিয়ে রাখে, তারপর খুব অল্প আঁচে সারাদিন ধরে জাল দেয়। বাইরে থেকে এক ফোঁটা পানি দেওয়া হয় না। কি যে অপূর্ব জিনিস ভাই সাহেব! ওই মেথির রান্নাটা ভাবিকে দিয়ে রাঁধাতে হবে। অবশ্যই, অবশ্যই। পোনা মাছ যদি পাওয়া যায়, তাহলে আপনাকে এমন এক জিনিস খাওয়াবো, এই জীবনে ভুলবেন না। কচি সজনে পাতা বেটে পোনা মাছের সঙ্গে রাঁধতে হয়। কোনো মশলা না, কিছু না। দুটা কাঁচামরিচ, এক কোয়া রসুন, একটু পেঁয়াজ। এই দেখুন, বলতে বলতে জিভে পানি এসে গেল। জিভে পানি যখন এসে গেছে, চলুন খেয়ে আসি। জি আচ্ছা, চলুন। আপনি দেশে যাবেন ভাবতেই এত ভালো লাগছে। মেস থেকে বেরোবার মুখে ম্যানেজার হায়দার আলী খাঁ বললেন, স্যার, আপনি মেসে ছিলেন না। আপনার কাছে ওই মেয়েটা দুবার এসেছিল। ইরা? জি, ইরা। উনার বাসা যেতে বলেছে, খুব দরকার। জানি, আমার সঙ্গে ওই মেয়ের দেখা হয়েছে। ওই মেয়ে যদি আবার আসে, বলবেন গেট লস্ট। স্যার, কি বলবো? বলবেন গেট লস্ট, কঠিন গলায় বলবেন। জি আচ্ছা। হায়দার আলী খাঁ পিরিচে চা খাচ্ছিলেন, আবার সারা শরীরে চা ফেলে দিলেন। এই মানুষটা আমাকে এত ভয় পায় কেন, কে জানে। আপনারা শুনলেন উপন্যাস এবং হিমু চতুর্থ পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। খুব শীঘ্রই আসব উপন্যাসটির শেষ পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।